বেশ কদিন ধরে পেট ব্যথায় ভুগছে শীতল। খুব একটা জটিল না বিধায় আপাতত চেপে আছে। তাছাড়া সারাদিনে কত হাবিজাবি জিনিস খায়, বেশিরভাগ বাইরের জিনিস, প্যাকেটজাত চিপস, চকলেট বা ফাস্টফুড। বারণ করলেও শোনা হয় না। এখন যদি পেট ব্যথার কথা কাউকে বলতে যায় কপালে শনি আছে। তার মা জানলে 2-1 কিলো পড়তে পারে। বিয়ের পর অবশ্য মারেননি, তবে ইশারা করে হলেও শাসন করতে ছাড়ে না। কত কি যে শিখিয়ে দেয়। অন্যদিকে এসব খাওয়া নিয়ে শুদ্ধ সবার সামনে বকলেও নিজেই হরেক রকমের জিনিস এনে রুমে রাখে। এনে আরেক দফা ভাষণ শুরু করে। সেও মনোযোগী শ্রোতার ন্যায় বকাঝকা শুনতে শুনতেই খায়। খেতে খেতে বকা শুনতে অবশ্য ভালোই লাগে। সায়েন্টিস্ট বর বলে কথা, কমায় রোজগার তো করে না। খেয়ে যদি টাকা না ফুরায় তবে চলবে কি করে? সত্যি বলতে টাকা পয়সা রাখারও জায়গা টায়গা লাগে নাকি? আজকাল শুদ্ধ তেমন বাড়ি থাকে না বিধায় খুব একটা খেয়াল করে না। এই সুযোগে এসব খাওয়ার পরিমাণও বাড়িয়েছিল। আর এজন্যই বোধহয় গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়েছে। গ্যাস্ট্রিক ভেবে ওষুধও খায়। ওষুধ খেলে ব্যথাটা ঠিক হয়ে যায়। ভেবেছিল শুদ্ধকে একবার জানাবে, কিন্তু মানুষটা ভীষণ ব্যস্ত। ক্লান্ত দেহে বাড়ি ফিরলে এসব বলে ওর চিন্তা বাড়াতে ইচ্ছে করে না। কারণ শুদ্ধ নিজের কাজ সামলে আবার সুযোগ বুঝে ভাইয়ের কাজে লড়ে যাচ্ছে। এখন বাড়ির সবার একটাই প্রার্থনা, দুই ভাইয়ের কষ্ট সফল হোক, জয়ী হয়ে ফিরে আসুক তারা। নিজের শহরের মানুষের কল্যাণে সততার সাথে কাজ করুক। সেও খুব করে চায় পায়রা মার্কা জিতে যাক। কারণ পায়রা জিনিসটা হচ্ছে তাদের কাছে স্পেশাল কিছু। শুদ্ধ ল্যাবের ওই পায়রার কথা এখনও মনে গেঁথে আছে তার। মাঝে মধ্যে গিয়ে নেড়ে চেড়ে আসে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার আগে একদিন খাবার টেবিলে সায়নকে জিজ্ঞাসা করেছিল, ভাইয়া, কোন প্রতীকে দাঁড়াবে তুমি? সায়ন সেদিন দাঁত বের করে হেসে বলেছিল, ইচ্ছে তো ছিল গাজর মার্কা নেব, কিন্তু আমজনতা মানবে না। এক কাজ কর, প্রতীক তোরা সবাই মিলে ঠিক কর। উল্টে ভাই বোনদের ঘাড়ে চাপিয়েছিল প্রতীক ঠিক করার গুরুদায়িত্ব। পরে সবাই মিলে আলোচনা করে সাদা পায়রা ঠিক করেছে। এর কারণ সাদা পায়রা শান্তি, পবিত্রতা, মুক্তি, ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক। তাদেরও দৃঢ় বিশ্বাস তার ভাইয়ের পায়রা জয়ী হয়ে মুক্ত মনে আকাশে উড়বে, সকলকে দেখিয়ে দেবে সাদা পায়রার জোর। এই নিয়ে নিজেরা স্লোগান বানিয়ে আজমের কাছে পাঠায়। আজম সেগুলো নিয়ে দলের ছেলেপুলেদের মুখস্থ করিয়ে মিছিলে নামায়। গতকালও সে নতুন একটা লিখে পাঠিয়েছে। সেটা হলো, পায়রা ডাকে বাকবাকুম, শান্তি আসবে হাজার রকম। উঠছে পায়রা, দিচ্ছে ডাক, আপদগুলো সব চুলোয় যাক। সাদা পায়রায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ভোট দেবেন ভাই কোনখানে? পায়রা মার্কার মাঝখানে। সেটা লিখলেও ছেলেপুলেরা সায়নকে একটু রাগাতে শেষের লাইনটা বদলে দেয়। চেঁচিয়ে বলে, এই ভোট দেবেন ভাই কোনখানে? শাহরিয়ার ভাইয়ের মাঝখানে। এটা শুনে সায়ন ওদের স্টাম্প নিয়ে দৌড়ানি দিলে বেহায়াগুলো হেসে গড়াগড়ি খায়। তাদেরকে হাসতে দেখে সায়নও হেসে ফেলে। ওদের সাথে বসে সিগারেট টানতে টানতে বলে, নির্বাচনের আগে গালি দিলাম না, তোলা রইল। এখন ভদ্র সাজতে হবে, নয়তো ভোট মিস যাবে। তবে সময় করে সব শালাকেই দোচন দেব, রেডি থাকিস। তাতেও কেউ ভয় পায় না, কারণ তারা এসব শুনে অভ্যস্ত। বরং সায়নের গালি না শুনলে তাদের কাছে ফাঁকা ফাঁকা লাগে। তবুও তারা তাদের শাহরিয়ার ভাইকে খুব ভালোবাসে, কারণ গালি দিয়ে আবার কাছে টেনে নেয় সে। তবে আজকাল শুদ্ধর জন্য গালিটালি দেয় না। সায়েন্টিস্ট সাহেব পার্টি অফিসে সময় কাটান। উনি জেন্টেলম্যান কিনা, গালাগালি পছন্দ করে না। তার কথা কেউ যদি অকারণে গালি দেয় তাহলে আর কোনো দিকে তাকানোর দরকার নেই। আগে ধামধুম করে দিয়ে চোখ মুখ ফাটিয়ে দেবে। এমনভাবে দেবে যেন দুই ঘুষিতে মারের ওজন বুঝে যায়।
এত সহজে যদি রাগ ওঠানো যায় তাহলে কি দরকার গালিটালি দিয়ে এনার্জি লস করার। আজ বৃহস্পতিবার, রোজকার মতো ব্যস্ততা নিয়ে দিনটির সূচনা হয়েছে। নিত্যদিনের মতোই রুটিন মাফিক যে যার কাজ গুছিয়ে নিচ্ছে। শুদ্ধ সায়ন গতরাতে পার্টি অফিসে ছিল। সারারাত কী করেছে একমাত্র তারাই জানে। সকালবেলা শুদ্ধ বাড়িতে ফিরে শীতলকে ঘুমাতে দেখে জ্বালিয়েছে খুব করে। তারপর শাওয়ার নিয়ে কোনো মতে নাস্তা সেরে গেছে ওর ল্যাবে। তার তাড়াহুড়ো দেখে সারাফাত চৌধুরী নিজে শীতলকে কলেজে নামিয়ে দেওয়ার কথা জানালেন। বাবা যাবে শুনেও শুদ্ধ বারবার সাবধান করে গেছে। এরপর নাস্তার পর্ব সেরে শীতলকে কলেজে নামিয়ে সারাফাত চৌধুরী অফিসে চলে গেলেন। উনিও বারবার বলে গেলেন কলেজ ছুটি হলে যেন বাইরে না আসে। চৌধুরী বাড়ি থেকে কেউ এসে তার ফোনে কল না করা অবধি যেন গেটের কাছেও না আসে। শীতলও তাই করেছে। সব ক্লাস করেছে। টানা ক্লাস করে ভীষণ ক্ষুধা লেগেছে তার। তাই ক্যান্টিন থেকে কিছু কিনে এনে জারুল গাছের নিচে বসল। কলেজ ছুটির পর অনেকেই চলে যাচ্ছে, আবার অনেকেই মাঠে বসেছে। কেউ বা নোট করছে জোড়া জোড়া বসে, কেউ বা তারই মতো গাড়ির জন্য অপেক্ষা করছে। কিনে আনা পছন্দের স্যান্ডউইচ মুখে দিল। খেতে খুব একটা ভালো না, আবার মন্দও না। ক্ষুধা পেটে চালিয়ে নেওয়ার মতো। সে আরেক কামড় দিতেই ফুরুত করে সেখানে চড়ুই এলো। তাদের দেখে সে স্যান্ডউইচ ভেঙে ছুঁড়ে দিলে তারাও ভয়ে ভয়ে ঠুকরে ঠুকরে খেল। খাওয়া শেষে আবার তাকালে সে আবার দিল। তাদের কিছু খেতে দেখে একটা কাঠবিড়ালি তুরতুর করে এসে আবারও গাছে উঠে গেল। মুখে কেমন একটা শব্দ করল। শীতল গাছের দিকে তাকিয়ে আয় আয় করে কাছে ডাকলেও এলো না। তখন ফোনে কল এলো। সায়নের নাম্বার দেখে রিসিভ করতেই শুনতে পেল, কিরে বনু, কই তুই? গেটের কাছে আছি, বেরিয়ে আয় দেখি। একটু দাঁড়াও ভাইয়া, আসছি আমি। দৌড়াবি না, আস্তে ধীরে আয়। শীতল শুনলে তো। সে কোনো মতে ফোনটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দৌড়ে বের হলো। সায়ন ওর বাইকে বসে চুলে ব্যাগ ব্রাশ করছে। শীতল গিয়ে বাইকের পেছনে বসতেই সায়নও বাইকে স্টার্ট করল। শীতল আধ খাওয়া স্যান্ডউইচ ভেঙে সায়নের মুখের সামনে ধরলে সায়ন মুখে নিল। প্যাকেটে আরও দুটো স্যান্ডউইচ থাকায় ভাই বোন যেতে যেতে গল্প করতে করতে খাচ্ছিল। হাসছিল কিছু একটা নিয়ে। ঘড়িতে তখন 3:30 বাজে। দুজনের ভীষণ ক্ষুধা লেগেছে। তখন শুদ্ধ কল করে দেখে শুনে ফিরতে বলল। সেও নাকি বাড়ি ফিরেছে। ফেরার পথে নাকি মিছিল বের হতে দেখেছে। তারাও আসছে বলে কল কাটল। এদিকে দূর থেকে দেখা গেল রবির দলের ছেলেরা মিছিলে বেরিয়েছে। অনেক বড় মিছিল। তাদের প্রতীক নিয়ে সেই স্লোগান দিচ্ছে। বড় মিছিল যেতে সময় লাগবে। রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে সায়ন বাইক নিয়ে অন্য রাস্তায় ঢুকল। সেই রাস্তায় আবার কনকের দলের মিছিল পেল। সেটা পার করে কিছু দূর যেতেই দেখা গেল তাদেরই দলের মিছিল। আজম সবার সামনে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে। তার দাপুটে ছেলেপুলেকে দেখে সায়ন ফ্লাইং কিস ছুঁড়ে বাহবা দিল। নিজেও স্বর মিলিয়ে স্লোগান দিল। তার কাণ্ডে শীতল খিলখিল করে হেসে ফেলল। বড় মিছিল পেরোতেই সায়ন বাইক সজোরে টান দিল। রাস্তাটা একটু নির্জন দেখে সায়নও জোরেই গাড়ি টানছিল। হঠাৎ কোথা থেকে দুটো বাইক এসে তাদের পথ আটকে দাঁড়ালো। সায়ন দ্রুত ব্রেক কষে খেকিয়ে গালি দিতে গিয়েও থেমে গেল। বাইকের সামনে বসা কনককে দেখে বলল, বোনকে বাড়ি পৌঁছে দিয়ে তোর কথা শুনব, এখন পথ ছাড়। শীতল সঙ্গে আছে দেখে সায়ন কথা বাড়াতে চাইল না, বরং সতর্ক হলো। শান্ত ভঙ্গিমায় কনকের সঙ্গে কথাও বলল, কিন্তু কনক শোনার অবস্থায় নেই। সে বাইক থেকে নেমে শীতলের কাছাকাছি দাঁড়ালো। কেমন করে যেন দেখল। তার দৃষ্টি দেখে শীতল দৃষ্টি সরিয়ে নিল। ভাইয়ের সঙ্গে সিটিয়ে বসল। সায়ন তখন চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করে বলল,
কনক, লিমিট ক্রস করিস না। নামতে হলে কলিজা টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। কনক যেন শুনেও শুনল না তার কথা। সে শীতলের দিকে তাকিয়ে মনমরা স্বরে বলল, আজ আমার ছোট বোনের জন্মদিন। সারা দুনিয়া খুঁজেও পাচ্ছি না তাকে। কান পেতে আছি কখন এসে গিফট নেওয়ার আবদার করবে। গাল ভর্তি হেসে আদুরে সুরে আমাকে আবার ভাইয়া বলে ডেকে উঠবে। এইটুকু বলে সে থামল। তারপর সায়নকে বলল, আমার বোনটা দলের কেউ ছিল না, রাজনীতির কিছুই বুঝতো না, সরল মনের মেয়ে ছিল। পাতিলে ভাত থাকলে খেত, নতুবা উপোস থাকলেও কাউকে বুঝতে দিত না, বাড়তি আবদার করত না। আমার প্রাণ পাখি, আমার বাড়ির প্রাণ ছিল আমার বোন, তবুও তাকে বাঁচতে দিলি না তুই। রেপ করলেও বাঁচিয়ে রাখতি। ভাইয়ের কাছে বোনটা কখনো পুরনো হয় না, কলুষিত হয় না, ধর্ষিতা হয় না। সে থাকলে এত কিছুর পরেও বাড়ি ফিরলে ধর্ষিতা বোনের মুখে না হয় ভাইয়া ডাক শুনে কলিজা জুড়াতো আমার। কনকের কথা শুনে শীতল হতবম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। কী সব বলছে এই লোক, মাথা কি পুরোটাই গেছে? তার সায়ন ভাই বেস্ট ভাই, বেস্ট মানুষ, এমন ঘৃণ্য কাজ কখনোই করতে পারে না সে। তাছাড়া স্বর্ণ আপুকে পাগলের মতো ভালোবাসে সায়ন ভাই। অন্য মেয়ের দিকে তাকাবে এটা তো দুঃস্বপ্নের মতো। এতদিন পর পুরনো কাসুন্দি ঘাটতে দেখে সায়নের রাগ তরতর করে বাড়ল। প্রমাণ দেওয়ার পরেও ঘুরে ফিরে তাকেই দোষারোপ করছে কনক। শীতলের উপস্থিতিতে এই নিয়ে কথা বাড়ানোর প্রয়োজনই মনে করল না। রেগে গেলে তার মুখে কোনো লাগাম থাকে না, কি বলে হুঁশ থাকে না তার। ছোট ভাই বোনের সামনে সে কখনো গালাগাল করেনি। তারা জানে তাদের সায়ন ভাইয়া মাটির মানুষ, রাজনীতি করলেও খুন করে না, মানুষ মারে না। সেও চায় মরার আগ মুহূর্ত অবধি তাদেরই ধারণা বহাল থাকুক। তবে কনক ভুলভাল বকতে থাকলে কিছু একটা ঘটে যাবে, কথা ভেবে চলে যাওয়ার জন্য বাইক স্টার্ট দিতে গেলেই কনক এসে চাবিটা ছিনিয়ে নিল। কনকের সঙ্গে আসা এক ছেলে রড দিয়ে বাইকের সামনে সজোরে বাড়ি দিল। শীতল ভয়ে চিৎকার করে ভাইয়ের হাত আঁকড়ে ধরল। সায়ন ঘাড় ঘুরিয়ে বোনকে দেখে রাগান্বিত সুরে বলল, থামতে বলছি তোকে। কেন? বোন ভয় পাচ্ছে? তোর বোনটা বোন হয়, আর আমাদেরগুলো ফেলনা। এই দুই হাতে আমার বোনটাকে কবরে শুয়ে এসেছি। আমার তোতা পাখিটা কবরে শুয়ে আছে, সেই যন্ত্রণা আজও দগদগে ঘা করে বয়ে নিয়ে বেড়াচ্ছি। তোকে আমি একদিন অভিশাপ দিয়েছিলাম, বলেছিলাম আমার অবস্থানে তোকে দাঁড়াতে হবে। ভেবেছিলাম ইয়াসির যা করার করবে, কিন্তু না, সে করবে না। বরং আজকে যা হবে জানলে আমাকে বাঁচিয়ে রাখবে না। তাই তোকে নিঃশেষ করতে হলে আমাকেই হাল ধরতে হবে। আজ তুই চোখের সামনে দেখবি বোন ধর্ষণ হলে ভাইয়ের কেমন লাগে, বোনের নগ্ন দেহ। কনক আর বলতে পারল না। সায়ন শীতলকে ধরে বাইক থেকে নেমেই কনককে এলোপাথারি মারতে লাগলো। চিৎকার করে বলতে লাগলো, মাদার চোদ, দিনে দুপুরে নেশা করে আমার সঙ্গে চুদুর বুদুর চোদাও। তোমার চুদুর বুদুর তোমার কাছে রাখো। এর আগে পেনড্রাইভে প্রমাণ দেওয়ার পরেও নতুন করে ভং মারাইতে আসছো তুমি। নাক দিয়ে গলগল করে আসা রক্ত শার্টের বাহুতে মুছল কনক। হতবম্ব শীতলের দিকে তাকিয়ে হাসল। তারপর বলল, শীতল রানী, তোমার সায়ন ভাই কিন্তু মারাত্মক লেভেলের পণ লাভার, জানো সেটা? সব ধরনের পণর কালেকশনে থাকে। এই তো কিছুদিন আগে আমাকেও পেনড্রাইভে করে অসংখ্য কালেকশন দিয়েছে। লজ্জায় শীতল চোখ নামিয়ে নিল, মুখটা গলার সঙ্গে মিশিয়ে নিল। কথাটা মিথ্যা জেনেও সায়ন ঘুরে বোনের মুখের দিকে তাকাতে পারল না। থমথমে সুরে বলল, আমি তোকে একটা পেনড্রাইভ দিয়েছিলাম। দিয়েছিলি তো? সেখানে কিছু থাকার কথা ছিল। ছিল তো, অনেক ছিল। তোর পছন্দের পণ। কনক কথা শেষ করার আগেই দাঁড়ানো চারটা ছেলে আচমকা সায়নকে এলোপাথারি মারতে লাগলো।
কনক ছেলেদের হাতে মোটা রড তুলে দিয়ে নিজে এগোলো শীতলের দিকে। তাকে এগোতে দেখে শীতল কেঁদে উঠে পালানোর আগেই হিজাবে টান পড়ল। টেনে হিঁচড়ে হিজাব খুলে রাস্তায় ছুঁড়ে ফেলল। শীতল বুকের কাছে আড়াআড়িভাবে হাত রেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া বাঁচাও, ভাইয়া বলে করুণ সুরে কাঁদছে। ছেলেগুলো ধারালো রামদার রড দিয়ে মারতে লাগলো সায়নকে রাস্তায় শুয়ে ফেলে। মার খেতে খেতেও সায়ন কনককে থামতে বলছে। ওর চিৎকারে কনক ভীষণ মজা পাচ্ছে। সে সায়নের দিকে একবার তাকিয়ে টান মেরে শীতলের বুকের ভিবেল খুলতে গেলে শীতল মোষ্টামুষ্টি শুরু করল। কনক তাকে পেছন থেকে জাপটে ধরে নোংরা স্পর্শে ছুঁয়ে দিতে লাগলো। ভাইয়ের অবস্থা আর আসন্ন বিপদ বুঝে শীতল হাতজোড় করতে লাগলো। কিন্তু শুনলে তো। শীতল অশ্রুসিদ্ধ চোখে রাস্তার এদিক ওদিক তাকালো সাহায্যের আশায়। কিন্তু সে হয়তো এটা জানে না কনক পূর্ব পরিকল্পনা করেই এখানে এসেছে। এই রাস্তায় প্রবেশ ও বের হওয়ার পথে তার ছেলেদেরকে পাহারায় রেখেছে। সাধারণ পথিকও 1 ঘন্টার মধ্যে এদিকে আসতে পারবে না। কনক তাকে পিছঢালা রাস্তায় আছড়ে ফেললে শীতল চিৎকার করে উঠতে গেলে তাকে কিক মারল কনক। কিক লেগেছে পেটে। শীতল পেট ধরে কোকিয়ে উঠল। বোনকে মারছে দেখে সায়ন সামনের ছেলেটাকে লাথি মেরে সরিয়ে আসার জন্য উঠে দাঁড়াতেই দুটো ছেলে গালি দিয়ে বাহুতে রামদার কোপ বসিয়ে দিল। সায়নের পরনের শার্ট কেটে মাংস কেটে রক্তের ধারা বইতে শুরু করল। তবুও সায়ন থামল না। কনককে লাথি মেরে সরাতে গেলে ছেলেগুলো আবার কোপাতে লাগল। গালি দিতে দিতে সায়নের বুকে লাথি বসিয়ে রাস্তায় ফেলে দিল। কনক তার নিজের কার্যসিদ্ধি করতে উঠে পড়ে লেগেছে। কি ভেবে যেন শীতলকে টেনে হিঁচড়ে পাশের জঙ্গলের দিকে নিয়ে গেল। শীতল চিৎকার করে কাঁদছে। বোনের আকুতি ও অসহায় কান্না সায়ন সহ্য করতে পারছে না। তাই নিজেও কাঁদতে কাঁদতে বলল, কনক, আল্লাহর দোহাই লাগে থাম। আমার বোনটাকে ছেড়ে দে। তুই যা বলবি তাই হবে। আমি আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। তবুও ছেড়ে দে আমার বোনকে। ওর কিছু হলে আমার শুদ্ধটা মরে যাবে। তোর পায়ে পড়ি, আল্লাহর দোহাই লাগে, ছাড় প্লিজ। আমাকে জানে মেরে ফেল, তবুও আমার শীতলের ক্ষতি করিস না। শীতল ও সায়নের চিৎকার করা কান্নায় আশপাশটাও ভারী হয়ে উঠল। গুমর ধরে থমকে গেল আকাশ বাতাস। কিন্তু তাদের আকুতি কারও মন গড়ল না। কেউ শুনল না তাদের আর্তনাদ। কনক ততক্ষণে শীতলের ড্রেস ছিঁড়ে ফেলেছে। পুরুষালী শক্ত হাতের থাপ্পড়ে ফর্সা গালে দাগ বসে গেছে। সে বাধা দিলে কনক শীতলের গলার ভাঁজে কামড়ে ধরে বলল, এই বেশ্যা, কি আছে তোর শরীরে? কিসের জন্য শুদ্ধ পাগল? কিসের জন্য ইয়াসির পাগল? কিসের লোভ দেখিয়ে পুরুষ নাচাস তুই? দেহের খুব জ্বলন তাই না? কত জ্বলন তাই দেখব। কনকের জঘন্য কথা আর একটু দূরে বড় ভাইয়ের অসহায় কান্না দেখে শীতলের কান্না থেমে গেল। সে কনককে বাধা দিল না, জোর খাটিয়ে আটকাতেও গেল না। বাধা না পেয়ে কনকও বুঝে নিল শীতল মিয়ে গেছে। সে হেসে তার সালোয়ারে হাত দিলে শীতল কনকের বুক বরাবর লাথি বসাতে গেলে কনক তার পা ধরে ফেলল। পাল্টা আক্রমণ করছে দেখে কনক গালি দিল। পরপর আরও দুটো থাপ্পড় দিয়ে পেছনে ঘুরে তাকালো। চেঁচিয়ে উঠে বলল, রনি, ওই খানকির পোলারে এদিকে আন। ওর সামনেই ওর বোনকে রেপ করব। শালাকে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত শাস্তি দেব। পুরনো হিসাব চুকাবো আজ। বোঝাবো যার যার জিনিস তার তার দরদ। যার যার বোন তার তার কাছে কত আদরের, কত স্নেহের। শীতল ততক্ষণে বুঝে গেছে তাদের কান্না, ভয়, অসহায়ত্ব কাজে আসবে না। যা করতে হবে বুদ্ধি খাটিয়ে করতে হবে। কথা ভেবে ঘাড় ঘুরিয়ে সায়নের দিকে তাকালো। সায়ন তখনও আকুতি করেই যাচ্ছে। ভাইয়ের আকুতিতে ব্যথা ভুলে গেল, কান্না গিলে ফেলল।
দুরু দুরু করা বুকে গচ্ছিত ভয়টুকু হঠাৎই উধাও হয়ে গেল। মন ও মস্তিষ্ক চিৎকার করে বলতে লাগলো, এবার লড়ো নয়তো মরো। একথা ভাবতে ভাবতে হঠাৎ চোখের সামনে শুদ্ধর মুখটা ভেসে উঠল। কানে বাজতে থাকলো একটি কথা, আমি ছাড়া কারো অযাচিত স্পর্শ শরীরে লাগতে দিবি না, প্রয়োজনে মেরে দিবি, বাকিটা আমি সামলে নেব। শুদ্ধ সেদিন কথাটা বলে থেমে থাকেনি, বরং বিশেষ কৌশলে কলেজ ড্রেসে একটা ছোট্ট পকেট তৈরি করিয়েছিল। চেন সিস্টেম করে সেখানে একটা টিজার গোপনে রাখার ব্যবস্থাও করে দিয়েছিল। টিজার ব্যবহার করা শিখিয়েছিল। টিজার হলো কম প্রাণঘাতী এক ধরনের ইলেকট্রিক অস্ত্র। এর মাধ্যমে কিছুক্ষণের জন্য হলেও আক্রমণকারীর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং টিজার বহনযোগ্য, যা আত্মরক্ষার সুবিধাজনক করে তোলে। তবে এটা বাংলাদেশে ব্যবহার নিষিদ্ধ। বিপদে পড়ে এটার কথা বেমালুম ভুলে বসেছিল সে। সে আর ভাবল না। কামিজের বিশেষ ভাঁজে থাকা টিজারটি কৌশলে খুঁজল। তবে তার ভাগ্য বোধহয় সহায় নাই, তাই এত খুঁজেও পেল না টিজারটা।